মানে হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোন সেকশনে? সেকশন সি স্যার। সেকশন এ কি এখনো জয়েন করেছে? জি স্যার, অনেকে আছে মনে হলো। না, স্টুডেন্ট কম, তাই জন্য দুই সেকশন মিলে 35 কম। সেকশন এ মনে হয় আরেকটা ক্লাস আছে, এটা শেষ হয়েছে এখন। ক্লাস ছিল মনে ওদের ইয়ে থেকে 9:30 থেকে, ক্লাসটা শেষ হয়েছে কিনা একটু জানতে চাই। স্যার এটা তো স্যার আমাদের আমারও ক্লাস ছিল স্যার। 9:30 থেকে। আপনাদের ক্লাস ছিল 9:30 থেকে সেকশন সি এর? জি স্যার। জি স্যার। তাহলে সেকশন এ আমাদের ক্লাস 12টায়। হ্যাঁ, সেকশন এর তো ক্লাস ছিল না। ঠিক আছে, যারা আসছে, যারা আসে নাই তারা আস্তে আস্তে জয়েন করবে। আমরা ক্লাস শুরু করি। আশা করি সবাই ভালো আছেন। ওকে, স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল। সো বেসিক্যালি আমরা বলছিলাম যে অ্যামাউন্ট ডিউ ফ্রম ক্রেডিট কাস্টমার্স, দিস ইজ কল্ড অ্যাকাউন্টস রিসিভেবলস। ট্রেড পারপাসে বা ট্রেডের এগেইনস্টে যখন অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট করি সেটা আমরা অ্যাকচুয়ালি ট্রেড রিসিভেবলস বলে থাকি। কেউ কিছু বলবেন? ফারহান? জি স্যার। স্যার এটা কত নাম্বার চ্যাপ্টার? চ্যাপ্টার মেবি 8 আমার যতটুকু আইডিয়া পড়ে। আপনাদের কোর্স আউটলাইন দেওয়া আছে, বাট টেক্সট বুকের চ্যাপ্টার মনে হয় 8, একটু আমি গেস করতে পারি। ওকে ওকে স্যার। সো স্যার টেক্সট বুকের চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9, আচ্ছা যাই হোক, 9 হোক আর যাই হোক সেটাই, সেটা সমস্যা না। আমরা আপনারা খুঁজে নেন অ্যাকাউন্টস রিসিভেবল যে চ্যাপ্টার একটাই আছে, সো আপনারা এই চ্যাপ্টারটা পড়ুন। সো আমরা তখন অ্যাকাউন্টস রিসিভেবল কিভাবে রেকর্ড করি এবং সেটা কিভাবে ভ্যালু করি সেই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। এবং লাস্টে আমরা এসেছি যে অ্যাকাউন্টস রিসিভেবল যে এস্টিমেট করবে, বিকজ আমরা ডিরেক্ট রাইট অফ মেথড ফলো না করে যদি অ্যালাউন্স বা ডাবল অ্যাকাউন্ট সেই মেথডটা ফলো করি, সেক্ষেত্রে আমরা অ্যালাউন্সের অ্যামাউন্ট কতটুকু নিব বা অথবা ব্যাড ডেট এক্সপেন্স কতটুকু ডিসাইড করব, ক্যালকুলেট করব, এস্টিমেট করব অ্যাকচুয়ালি, সেটা আমরা কিসের উপর বেস করব, ভিত্তি হবে। সো আমরা
কনসিডার করছি দুইটা রেট, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ সেলস আর একটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিসিভেবলস, বিকজ ডিরেক্ট রাইট অফ মেথড অনেক এক্সপেন্স রেকগনিশন প্রিন্সিপাল বা ম্যাচিং প্রিন্সিপালটাকে ভায়োলেট করে অনেক সময়। সেজন্য আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট যে মেথডটা, সেই মেথডটা ফলো করাই বেটার। আইএফআরএস সেটাই এনকারেজ করে। সো পার্সেন্টেজ অফ সেলস মেথডে আমরা কোম্পানির সেলস কতটুকু হয়েছে, ক্রেডিট সেলস অ্যাকচুয়ালি, সেই ক্রেডিট সেলস এর একটা পার্সেন্ট এস্টিমেট করে বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স যে আমার কতটুকু ব্যাড ডেট হতে পারে। ধরেন কোন একটা কোম্পানি যদি যেমন আমি যদি এক্সেলে দেখাই, একটা স্লাইডে কোম্পানির হয়তো ক্রেডিট সেলস হলো ধরেন, ওকে এটা স্পেস হবে, সো এই 2 লাখের মধ্যে সে চিন্তা করলো যে এখন একটা পার্সেন্ট তার ওকে আনকালেক্টেবল থাকবে, ওকে আনকালেক্টেবল মেবি 2% বা 10%, যে কোনো একটা তার এক্সপেরিয়েন্স যাবে। সো 2% কে আমরা যখন এই ক্রেডিট সেলস দিয়ে নিট ক্রেডিট সেলস কে মাল্টিপ্লাই করব, তো সে হয়তো চিন্তা করতে পারে আমার এই পিরিয়ডে 4000 আনকালেক্টেবল থাকবে। সো অর্থাৎ এই পিরিয়ড বলতে এই ক্রেডিট সেলসে 4000 আনকালেক্টেবল থাকবে। সো এই 4000 কে সে একটা জার্নাল এন্ট্রি দেবে, ব্যাড এক্সপেন্স ডেবিট 4000, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 4000। এই যখন এই সেলস অ্যাপ্রোচটা ফলো করা হয়, তখন আমরা শুধুমাত্র আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের এক্সিস্টিং যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের দিকে লক্ষ্য করি না। মেবি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে কোনো একটা বিগিনিং ব্যালেন্স আছে, বিকজ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট এগেইনস্ট সো কন্ট্রাক্ট অ্যাসেট অ্যাকাউন্ট। সো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট তো আমরা ক্লোজ করি না, রাদার আমরা ব্যাড এক্সপেন্সটা ক্লোজ করি, বিকজ সেটা একটা নমিনাল অ্যাকাউন্ট। সো আমরা এই অ্যামাউন্টটা যখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি, সেই অ্যাডজাস্টিং এন্ট্রির সময় অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের এক্সিস্টিং ব্যালেন্স কত আছে সেটা আমরা খেয়াল করেন। যেমন এখানে দেখেন, ধরেন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, তার এই অ্যাকাউন্টে যদি হয় তার হয়তো এক্সিস্টিং ব্যালেন্স $528 মিলিয়ন বা কিছু একটা আছে। সো এই ব্যালেন্সটা কত সেই ব্যাপারটা নিয়ে আমরা আসলে ফোকাস করি না। আমরা জানি এটা ক্রেডিট সাইড, লেফট হচ্ছে ডেবিট সাইড। তারপর আমরা লিখে রাখি, ওকে দিস ইজ ডেবিট, this is credit, and this is credit expense, and this is sorry আমি উল্টা লিখেছি। আর অন্য যে মেথডটা সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিসিভেবলস। এখানে রিসিভেবলস কতটুকু আমার এই পিরিয়ডে আমরা রেকর্ড করেছি টোটাল রিসিভেবলস, সেই রিসিভেবলস এর কতটুকু আমরা এস্টিমেট করে যে হয়তো না পাওয়ার সম্ভাবনা বেশি, বা এস্টিমেটেড আনকালেক্টেবল অ্যামাউন্ট আমরা ক্যালকুলেট করি। সেখানে একটা মেথড আছে, এজিং শিডিউল বলে, আমি একটু পরে এক্সপ্লেইন করব। সেই মেথডের উপর বেস করে আমরা আনকালেক্টেবল অ্যামাউন্ট ক্যালকুলেট করি বা অ্যালাউন্স ব্যাড এক্সপেন্সের অ্যামাউন্ট ক্যালকুলেট করি। বাট এই মেথড যখন আমরা ফলো করি, তখন আমরা অ্যাকচুয়ালি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের নিট নিট রিকোয়ার্ড ব্যালেন্স কত সেটা ক্যালকুলেট করি। অ্যাকচুয়ালি সেটা তখন এক্সিস্টিং ব্যালেন্সটাকে আমরা রিকোয়ার্ড ব্যালেন্স থেকে মাইনাস করে আমরা যেটা পাবো সেটা অ্যাডজাস্টমেন্ট আমরা এক্সপ্লেইন করব। সো আমরা এখন এটা বেশি ডিসকাস না করি। দেখেন এই যে পার্সেন্টেজ অফ সেলস মেথডে সেখানে যদি আমরা এক্সপ্লেইন করি, দেখেন একটা কোম্পানির গঞ্জালেস কোম্পানি, তার হচ্ছে নিট ক্রেডিট সেলস ছিল 8 লাখ, তার মানে 800,000, এবং সে এসিউম করেছে 1% will become uncollectible, 1% of net credit sales will become uncollectible. So এই যে আমার হচ্ছে 800,000, তার 1% হচ্ছে 8,000, তো 8,000 আনকালেক্টেবল থাকবে। মানে যেহেতু এটা পার্সেন্ট অফ সেলস মেথড, আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের এক্সিস্টিং বা বিগিনিং যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কত সেটার প্রতি আমাদের কোনো দৃষ্টিপাত থাকবে না। রাদার আমরা যে অ্যামাউন্টটা ক্যালকুলেট পাবো দ্যাট মিন্স ওকে estimated value of uncollectible amount on the net credit sales. So that 8,000 will be recorded as bad expense debit and allowance for doubtful account credit. So আমাদের bad expense যে অ্যাকাউন্ট আছে সেটা ডেবিট সাইডে আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি। সো বিকজ এটা আমরা পিরিয়ড শেষে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়ে থাকি। সো পিরিয়ড শেষে অ্যাডজাস্টমেন্ট কোয়ার্টারলি হলে কোয়ার্টারলি, বা অ্যানুয়ালি হলে অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি হলে সেমি অ্যানুয়ালি। So December 31st তার হচ্ছে যেহেতু মানে হচ্ছে ইয়ারলি। সো ব্যাড এক্সপেন্স ডেবিট সাইডে 8,000, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে দেখেন এক্সিস্টিং ব্যালেন্স ছিল 1723 মিলিয়ন,
ওকে, বা সামথিং 1723 নরমালিও বলা যেতে পারে। আর এই যে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টের এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল ক্রেডিট অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা এখানে ক্রেডিট সাইডে এসে যোগ হলো। টোটাল ব্যালেন্স হলো 9723। দ্যাট মিনস আমাদের এখানে এক্সিস্টিং যে ব্যালেন্সটা ছিল অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, সেটার প্রতি আমাদের কোনো কনসিডারেশন নাই। ওকে, বাট রিসিভেবলস মেথড যখন আমরা যাব, তখন আমরা এই অ্যালাউন্স ফর ডাউটফুল যে বিগিনিং ব্যালেন্সটা বা এক্সিস্টিং যে ব্যালেন্সটা আছে, সেটার প্রতি অবশ্যই আমাদের দৃষ্টিপাত করতে হবে, সেটাকে অবশ্যই কনসিডারেশন নিতে হবে। কারণ আমরা এখানে একটা এজিং শিডিউল তৈরি করি। এজিং শিডিউল বলতে বোঝানো হচ্ছে আমাদের যে রিসিভেবলস গুলো আছে, সেই রিসিভেবলস গুলোকে আমরা ক্যাটাগরাইজ করব বাই লেন্থ অফ টাইম দে রিমেইন ডিউ। ওকে, দে রিমেইন ডিউ অথবা দে রিমেইন আনপেইড। তার মানে হচ্ছে আমার যে রিসিভেবলস, আমরা তো এক এক সময় এক এক অ্যামাউন্টের এক এক কাস্টমারের নিকট আমরা সেলস সেলস করে থাকি। সেই ক্ষেত্রে কোন একজন কাস্টমারকে এক মাস টাইম দিলাম যে পেমেন্ট করার জন্য, কাকে হয়তো 2 মাস টাইম দিলাম। সো কিছু কিছু কাস্টমার 1 মাস টাইমের মধ্যে পেমেন্ট করলো, আবার কিছু কাস্টমার 1 মাস পার হয়ে আরো 20-15 দিন হয়ে গেল বা এখনো পেমেন্ট করে নাই। অথবা কিছু কাস্টমার 1 মাস তাকে গ্র্যান্টেড যে টাইমটা, সেই টাইমটা পার হয়ে আরো 2 মাস পার হয়ে গেল, এখনো পে করে নাই। অথবা কিছু কাস্টমার গ্র্যান্টেড টাইমের শেষে 3 মাস বা 4 মাস অথবা 5 মাস পার হয়ে গেল, এখনো পেমেন্ট করে নাই, এমন থাকতেই পারে। সো কোন কাস্টমার ওকে কতটুকু অ্যামাউন্টের, কোন কাস্টমারের নিকট কতটুকু রিসিভেবলস আছে এবং সেই রিসিভেবলস এর কোন অ্যামাউন্ট কত টাইম পিরিয়ড ধরে আনপেইড আছে, সেই ব্যাপার সেভাবে আমরা ক্যাটাগরাইজ করব রিসিভেবলস গুলোকে। তখন আমরা সেই ক্যাটাগরির উপর থেকে আমরা বিভিন্ন রেট অ্যাপ্লাই করে আমরা অ্যাকচুয়ালি ব্যাড ডেট এক্সপেন্সটা ক্যালকুলেট করব। কেন? কারণ হচ্ছে কোন একটা অ্যামাউন্ট যেটা বেশি নাম্বার অফ ডেজ আনপেইড আছে, আউটস্ট্যান্ডিং আছে, সেটা পাওয়ার সম্ভাবনা কম। ওকে, যে অ্যামাউন্টটা ধরেন মাত্র আমি ক্রেডিট সেলস করলাম এবং 1 মাসের মধ্যে পেমেন্ট করতে হবে, এখনো সে 1 মাস অতিক্রম করেনি, তার মানে হচ্ছে এই রিসিভেবলসটা পাওয়ার সম্ভাবনা বেশ ভালো। কারণ আমি এটা এখনো আসলে যে গ্র্যান্টেড টাইম বা ডিউ টাইম, সে ডিউ টাইমটাই এক্সিড করেনি। কিন্তু কোন একটা রিসিভেবলস যেটা তার ডিউ টাইম এক্সিড করে, ধরেন 2 মান্থস পাস্ট ডিউ হয়ে গেল, ওকে, তার মানে সেই রিসিভেবলসটা পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সেখানে লার্জার পার্সেন্টেজ অফ ব্যাড ডেট এক্সপেন্স ক্যালকুলেট করার জন্য লার্জার অ্যামাউন্ট অফ ব্যাড ডেট এক্সপেন্স ক্যালকুলেট করার জন্য হায়ার পার্সেন্টেজ অ্যাপ্লাই করব। এখানে একটা एग्जांपल আছে। एग्जांपलটা ধরেন এই যে এখন একটা কোম্পানি, ডাট কোম্পানি, ওকে, তার 2.22 মিলিয়নের একটা অ্যামাউন্ট হচ্ছে এক্সিস্টিং কাস্টমার নিকট ক্লেম আছে। সো আমরা ওকে, আমরা এখানে যদি খেয়াল করি, এগুলো হচ্ছে হয়তো মিলিয়ন বা বিলিয়ন যাই ধরুন, কোনো সমস্যা নেই, আমি এক্সেলে দেখাই, আপনাদের হয়তো কোনো সমস্যা হতে পারে। খেয়াল করেন, ওকে, সো ডিফারেন্ট কাস্টমার, আমার কাস্টমার হচ্ছে এরা ডিফারেন্ট কাস্টমার, এক একজনের কাছে ওকে, দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট যে তাদের কাছ থেকে রিসিভেবলস আছে। একটা কোম্পানি, যে কোম্পানি এই ডিফারেন্ট কাস্টমারের নিকট এই পরিমাণে রিসিভেবলস তার আছে, তার মানে হচ্ছে টোটাল রিসিভেবলস 39.60 মিলিয়ন বা বিলিয়ন, অথবা আমরা সিম্পলি 39.600 বলতে পারি, সমস্যা নেই। এখন ভদ্রলোকের কাছে টোটাল ছিল 600, 600 রিসিভেবলস এর মধ্যে কোন অ্যামাউন্ট কত দিনের ডিউ অথবা পাস্ট ডিউ কিনা। নট ডিউ বলতে বোঝানো হচ্ছে ওকে, আপনি যে গ্র্যান্টেড টাইম দিয়েছেন সেই গ্র্যান্টেড টাইমের মধ্যে এখনো আছে, তার মানে হচ্ছে হয়তো আপনি 1 মাস অ্যালাউ করেছেন এই কাস্টমারকে, অথবা তাকে 20 দিন অ্যালাউ করেছেন যে তুমি 20 দিনের মধ্যে অবশ্যই পে করবা। সো এই কাস্টমারের জন্য নট ডিউ কোনো অ্যামাউন্ট নাই, তার জন্য কি আউট অফ 600, 300 ইজ 1 থেকে 30 ডেজ পাস্ট ডিউ। তার মানে হচ্ছে তাকে যে টাইমটা আমরা অ্যালাউ করেছি, হয়তো তাকে অ্যালাউ করেছিলাম 20 দিন যখন সেল করি, সেই 20 দিন পার হয়ে আরো 1 থেকে 30 দিন চলে আসছে, অর্থাৎ 20 দিন পার হয়ে গেছে অলরেডি গ্র্যান্টেড টাইম। এর পরবর্তীতে আরো 1 to 30 ডেজ পাস্ট ডিউ, সেই পাস্ট ডিউ টাইমের মধ্যে 300,000 বা 300 অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং রয়ে গেছে আনপেইড। আর 61 থেকে 90 ডেজ পাস্ট ডিউতে আনপেইড হচ্ছে 200 এন্ড ওভার 90 ডেজ, তার মানে যে সময় পেমেন্ট করার কথা ছিল সেই সময় তো পেমেন্ট করা নাই, সেটা পেমেন্ট করার আরো উল্টো আরো 3 মাস পার হয়ে গেছে, এখনো পেমেন্ট করা নাই, এমন একটা অ্যামাউন্ট হচ্ছে 100। সো আমরা লাইকওয়াইজ সেম হিসাব করে বিভিন্ন কাস্টমারের জন্য আমরা ক্যালকুলেট করলাম। যেমন এখানে ইউন আছে বা জুন,
তার জন্য হচ্ছে টোটাল রিসিভেবলস ছিল 450। আউট অফ দ্যাট 200 হচ্ছে 1 থেকে 30 ডেজ পাস ডিউ। খেয়াল করেন দিস ইজ নাম্বার অফ ডেজ পাস ডিউ, তার মানে হচ্ছে এখনো ডিউ হয় নাই, তার মানে এখনো গ্র্যান্টেড টাইমটা পার হয় নাই, বাট গ্র্যান্টেড টাইম পার হয়ে এখানে দিস পাস ডিউ। ধরেন 200 হচ্ছে 1 থেকে 30 ডেজ পাস ডিউ, 250 হচ্ছে 31 থেকে 60 ডেজ পাস ডিউ। সো এইভাবে আমরা এই যে নট ডিউ বাই লেন্থ অফ টাইম দ্য রিসিভেবলস রিমেইনড আনপেড, সেই ক্যাটাগরিতে আমরা কলাম ওয়াইজ এখন সাম আপ করব। ওকে, কলাম ওয়াইজ সাম আপ করব। দিস ইজ দ্য টোটাল। ওকে, তো আমরা কলাম ওয়াইজ যখন সাম আপ করব, আমরা আপনারা জানি সাম আপ কি, সামের ফর্মুলা দিলে আমরা সবগুলোকে যোগ করলে সাম আপ হবে। দেখেন আমরা কলাম ওয়াইজ সাম আপ করলাম, দেন হচ্ছে আমরা এই যে হরিজন্টাল লাইনে বা এই রোতে যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলোকে সাম আপ করলে আমরা টোটাল পাই 39,600। দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ ভার্টিক্যাল কলামের সাম আপ। এখন দেখেন এই অ্যামাউন্ট গুলো হচ্ছে নট ডিউ, এখনো তারা ডিউ টাইম পার করে না। এই অ্যামাউন্ট গুলো 1 মাস বা 1 থেকে 1 মাসের মধ্যে পাস ডিউ। এই অ্যামাউন্ট গুলো 1 মাসের পর থেকে 2 মাসের মতো পাস ডিউ। এই অ্যামাউন্ট গুলো 2 মাস পার হয়ে 3 মাসের মতো পাস ডিউ। এই অ্যামাউন্ট গুলো 3 মাসের বেশি পাস ডিউ। তো যেটা বেশি পাস ডিউ সেটা পাওয়ার সম্ভাবনা তো কমে যায়, কারণ হচ্ছে স্বাভাবিক, যেটা কাস্টমার আপনাকে 6 মাস ঘুরালো সেই কাস্টমারের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু যে কাস্টমার কারণ বাই দ্য টাইম আপনি অনেক এফোর্টস এক্সার্ট করেছেন এবং আপনার এফোর্টস গুলো প্রায় এক্সস্ট হয়ে গিয়েছে, তার মানে এটা পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই এখানে লার্জার পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করছি ব্যাড এক্সপেন্স এস্টিমেট করার জন্য। ওকে, দেখেন সো দিস 2% is applied on 27,000 and 4% is applied on 5,700, 10% is applied on 3,000, that means 3,000, 20% is applied on 22,000, and this both 40% is applied on 1900। এই অ্যামাউন্ট গুলোর উপর এই পার্সেন্টেজ অ্যাপ্লাই করলাম, করার পরে আমরা এই যে এস্টিমেটেড ব্যাড এক্সপেন্স সেটা ক্যালকুলেট করলাম। দেখেন 2% 27,000 এর উপর 2% 540 and 40% of 19 হচ্ছে 4,1976। ওকে, 760। তো আমরা এই যে রো আছে, রো এর এই যে আনকালেক্টেবল ব্যাড ডেট গুলো যোগ করলে আমরা এই টোটাল অ্যামাউন্ট পাই। দিস টোটাল অ্যামাউন্ট। এখানে দেখেন এখানে কোনো পার্সেন্টেজ নাই, কারণ আমরা এটার উপর গ্রস অ্যামাউন্ট কোনো পার্সেন্টেজ অ্যাপ্লাই করি না। রাদার আমরা এই গ্রস অ্যামাউন্টকে বাই দ্য লেন্থ অফ টাইম দে রিমেইনড আনপেড সেটার উপর বেস করে আমরা ক্লাসিফাই করেছি। সেই ক্লাসিফিকেশনের প্রত্যেকটা ক্যাটাগরি টোটালের উপর আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করে দেন আমরা এই সাম আপটা পেয়েছি। দ্যাট মিন্স এইগুলো যোগফল করলে আমরা এই সামটা পাই। ওকে, নাও আমরা বলছি আমাদের মেথডটা হচ্ছে রিসিভেবলস মেথড, তার মানে অথবা ব্যালেন্স শিট অ্যাপ্রোচ। আমরা ব্যালেন্স শিটের যে আইটেম রিসিভেবলস সেটার উপর এই অ্যামাউন্ট এই পার্সেন্টেজ গুলো অ্যাপ্লাই করে আমরা পেয়েছি এস্টিমেটেড ব্যাড ডেট এক্সপেন্স। যেহেতু রিসিভেবলস মেথডের আমাদের যে এস্টিমেটেড ব্যাড ডেট এক্সপেন্স সেটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট অর রিকোয়ার্ড ব্যালেন্স। খেয়াল করেন রিকোয়ার্ড ব্যালেন্স মানে হচ্ছে আমরা তো এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেব জাস্ট ডিসেম্বর 31 অথবা সেমি অ্যানুয়ালি হলে আমরা জুন 30 তে দিব। সো ওই যখন অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিচ্ছি ঠিক ওই সময় অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের ব্যালেন্স এই অ্যামাউন্ট থাকতে হবে, এটা হচ্ছে কথা। সো তার মানে হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করব, খেয়াল করেন আমরা যদি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের দিক চিন্তা করি তার এক্সিস্টিং ব্যালেন্স কত। যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে এখানে পজিটিভ সাইন থাকবে, যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে আপনি একটা নেগেটিভ সাইন বসাবেন। কেন বলছি, কারণ হচ্ছে আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের নরমাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, তো ক্রেডিট থাকাতে এখানে পজিটিভ সুবিধা আমরা ক্যালকুলেশন সুবিধা হবে আর কি। আর যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে এটা নেগেটিভ সাইন বসবে। আচ্ছা আমি এখন খেয়াল করেন এক্সিস্টিং ব্যালেন্স আমরা ধরে নিচ্ছি 528 আছে। ওকে, 520, বাট আমরা কি বলেছি, আমরা এখানে যে ক্যালকুলেশন করলাম সেখানে যে অ্যামাউন্টটা পেলাম দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ব্যালেন্স অফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট রাইট এট দিস টাইম পয়েন্ট। ওকে, এই মুহূর্তে তার রিকোয়ার্ড ব্যালেন্স থাকতে হবে এতটুকু আমার আছে। দিস ইজ দ্য ক্রেডিট ব্যালেন্স, অবভিয়াসলি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট নরমাল ব্যালেন্স ক্রেডিট এন্ড এক্সিস্টিং ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 528। তাহলে আমার কতটা লাগবে, ক্রেডিট ব্যালেন্স হচ্ছে আমার 528, আমার হচ্ছে ওকে রিকোয়ার্ড, দিস ইজ দ্য রিকোয়ার্ড বলতে হচ্ছে ধরেন ব্যালেন্স হচ্ছে এটা জানুয়ারি 1। ওকে, জানুয়ারি 1। এখন যে ব্যালেন্সটা আমার হতে হবে ব্যালেন্স ডিসেম্বর 31। এখন যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা আমরা কি বলেছি, সেই ব্যালেন্সটা হবে আমাদের দিস ইজ দ্য রিকোয়ার্ড ব্যালেন্স। কোনটা, আমরা যে ক্যালকুলেশন করে যে এস্টিমেটেড অ্যামাউন্টটা পেলাম এই যে 22
28 সেই অ্যামাউন্ট হবে আমার রিকোয়ার্ড, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড ব্যালেন্স। তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টে এই টাইম পয়েন্টে ব্যালেন্স হতে হবে এতটুকু। অলরেডি ক্রেডিট ব্যালেন্স 528 আছে, তাহলে আর কতটুকু লাগবে আমাদের অ্যাডজাস্টিং। সো অ্যাডজাস্টমেন্ট ডিসেম্বর 31st, এই অ্যাডজাস্টমেন্টটা কত হবে? সেই অ্যাডজাস্টমেন্ট হবে ক্রেডিট ব্যালেন্স, যেহেতু আমার ক্রেডিট ব্যালেন্স লাগবে 2228, সো আমার ক্রেডিট ব্যালেন্স আছে 528, তার মানে বাকিটুকু হচ্ছে আমার 1700। এই 1700 হচ্ছে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি হবে। সো অ্যাডজাস্টিং এন্ট্রি মানে হচ্ছে একটা এন্ট্রি দিতে হবে, জার্নাল এন্ট্রি দিতে হবে, যেখানে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টকে আমরা 1700 টাকা দ্বারা ক্রেডিট করব। সো আমাদের ওভারঅল ক্যালকুলেশনটা হচ্ছে ব্যাডেড এক্সপেন্সের জন্য, ব্যাডেড এক্সপেন্স রিলেটেড। তাহলে আমরা জার্নাল এন্ট্রিটা কি দেব? ওকে, আমাদের ডেবিট 1700 and অ্যাকাউন্টস হচ্ছে ক্রেডিট। ওকে, আমরা এটা একটা ট্যাব করি। ওকে, সো দিস ইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, আমরা এই ডিসেম্বর 31 দিব। তাহলে দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের 1700 ক্রেডিট, সেই ক্রেডিট এন্ট্রিটা আমাদের কি বলে এখানে আসছে। সো 1700 ব্যাড এক্সপেন্স কি হবে? ব্যাড এক্সপেন্সের জন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট। ওকে, ডিসেম্বর 31st 1700। সো এটা হচ্ছে মেথডটা। এখন কথা হচ্ছে যদি এখানে 528 না থেকে যদি 300 থাকতো তাহলে কি হতো? তখন আমাদের অ্যাডজাস্টমেন্ট দেওয়া লাগতো 1928, বিকজ আমাদের রিকোয়ার্ড ব্যালেন্সটা আমরা ক্যালকুলেট করেছি। আমরা যখন এই এজিং শিডিউল করি তখন আমরা এটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের ওই টাইম পয়েন্টে রিকোয়ার্ড ব্যালেন্সটা ক্যালকুলেট করেছি। সো আমাদের রিকোয়ার্ড হচ্ছে এতটুকু, অ্যাডজাস্টমেন্ট কতটুকু লাগবে ডিপেন্ড করে ব্যালেন্স কি। এখানে যদি 300 হয় তাহলে হচ্ছে এখানে 1928, এখানে যদি 0 থাকতো তাহলে পুরোটাই হচ্ছে, পুরো অ্যামাউন্টটাই আমার হচ্ছে যেটা রিকোয়ার্ড সেটাই অ্যাডজাস্টমেন্ট। এখানে যদি 800 হয় তাহলে হচ্ছে আমার এখানে 1428, এখানে চেঞ্জ হবে। তখন আমাদের জার্নাল এন্ট্রি অ্যামাউন্টটা হবে এখানে 1428 ইনস্টেড অফ 1700। ওকে, সো আমাদের ছিল 528, আমি ওটাই রাখছি। বাট যদি ব্যালেন্সটা যদি ক্রেডিট ব্যালেন্স না থাকে ডেবিট ব্যালেন্স থাকতো, ওকে এশিয়ান করেন এখানে দিস ইজ 0, দ্যাট ইজ দেয়ার ইজ নাথিং। ওকে, এখানে কিছু নাই। বাট ডেবিট ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স ফর এক্সাম্পল ছিল হচ্ছে আমাদের ফর এক্সাম্পল 300, ওকে 72, 372 হচ্ছে ডেবিট ব্যালেন্স। আচ্ছা, 372 ডেবিট ব্যালেন্স আপনি খেয়াল করেন, আমার ক্রেডিট ব্যালেন্স লাগবে হচ্ছে 2228। সো আমি যদি এই জায়গায় 2228 করতে হয় তাহলে এমন একটা জার্নাল এন্ট্রি দিতে হবে যে জার্নাল এন্ট্রিতে প্রথমে ডেবিট ব্যালেন্সে 372 কে আমরা অফসেট করব। ওকে, দেন আমরা ক্রেডিট সাইডে আরো 2228 আনবো। সো এই ডেবিট সাইডে 372 কে অফসেট করার জন্য আমার ক্রেডিট সাইডে 372 যদি আমি বসাই তাহলে কিন্তু আমার এই ডেবিট সাইডে 372 অফসেট হয়ে যাচ্ছে। দেন আমরা এখানে এই রিকোয়ার্ড যে 2228 সেটাকে আনার জন্য আরো 2228 লাগবে। তার মানে আমার টোটাল লাগবে এখানে কত? অ্যাডজাস্টমেন্ট লাগবে আমার তখন এই 2228 থেকে আমি যদি এই যোগ করি এই ডেবিট সাইডে ব্যালেন্সটা, তাহলে হচ্ছে আমার 2600। খেয়াল করেন, আমি যদি অ্যাডজাস্টমেন্ট 2600 দিই তাহলে আমার এই রিকোয়ার্ড ব্যালেন্স কিন্তু 2228। কিভাবে? খেয়াল করেন, আমি যদি এই 2600 থেকে এখন এই ডেবিট ক্রেডিট সাইডে 2600 থেকে এই ডেবিট সাইডে 372 মাইনাস করি তাহলে দেখুন 2228 মিলে যায়। দ্যাট মিন্স আমার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের আমরা যখন এই রিসিভেবলস মেথড ফলো করি তখন আমরা আমরা এস্টিমেটেড ব্যাড এক্সপেন্স যে অ্যামাউন্ট ক্যালকুলেট, যদিও এটাকে বলা হচ্ছে এস্টিমেটেড ব্যাড এক্সপেন্স, বাট দিস রিপ্রেজেন্টস রিকোয়ার্ড ব্যালেন্স ফর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। সো রিকোয়ার্ড ব্যালেন্স হলো 2628। নাও যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে রিকোয়ার্ড ব্যালেন্স থেকে ক্রেডিটটা মাইনাস করে অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্ট হবে, আর যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে রিকোয়ার্ডের সাথে ডেবিটটা যোগ হবে। ওকে, ডেবিটটা যোগ করে আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করব, বিকজ আমরা আগে এই 372 কে অফসেট করার জন্য সমপরিমাণে ক্রেডিট একটা এন্ট্রি লাগবে 372, দেন এই 2228 ক্রেডিটের জন্য আরেকটা 2228 লাগবে, তার মানে টোটাল 2600। সো নাও এখন আমাদের এখানে জার্নাল কি হবে? ব্যাড এক্সপেন্স ডেবিট 2600 and allowance for doubtful account credit 2600. That's the case. যদি এখানে 372 না থেকে 472 থাকে তাহলে 2700 হয়ে যাবে। সো আপনার কিন্তু এই রিকোয়ার্ড ব্যালেন্স কিন্তু সেমই থাকছে। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। আর কোনো কোশ্চেন আছে?
হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন আছে? জি স্যার, এই যে ক্রেডিট ব্যালেন্সটা যদি বড় হয়, ক্রেডিট ব্যালেন্স কোনটা বড় যদি হয়? মানে জানুয়ারি 1 তারিখের ব্যালেন্সটা যদি ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্সের থেকে বড় হয়। আপনি ধরেন এখন তো আমার ডেবিট ব্যালেন্স, এটা যদি ক্রেডিট সাইডে থাকে তাহলে বলছেন না ডেবিট সাইডে? হ্যাঁ 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 হ্যাঁ, ক্রেডিট সাইডে থাকলে যদি বড় হয় এই 31 তারিখের থেকে। ওকে, ধরেন হচ্ছে এটা আপনি বলছেন যে স্যার যদি বড় থাকে। ওকে, সো এখানে হচ্ছে ব্যালেন্স থাকতে হবে কত? আমার ব্যালেন্স অলরেডি আছে ধরেন ফর এক্সাম্পল 3000, তাই তো? জি স্যার। আর যদি এখানে অ্যাডজাস্টমেন্ট না, এখানে এখানে আমার রেকর্ড হচ্ছে 2228, তাহলে আমার যদি অ্যাডজাস্টমেন্ট কত লাগবে? ওকে, সো আমরা আমরা একটু চিন্তা করি, আমি নিজেও এটা এভাবে চিন্তা করি। এখন এখন দেখেন, এখন আমরা উল্টা করতে পারবো কিনা, প্রথম কথা হচ্ছে সেটা। আমরা যদি এখন ব্যাটারি এক্সপেন্স যদি তাই হয় তাহলে উল্টো করতে হবে, আপনি ব্যাটারি এক্সপেন্স ক্রেডিট করবেন আর বাট ব্যাটারি এক্সপেন্স ক্রেডিট আর হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট। ওকে, এমন কিছু কি করা যায়? আই হ্যাভ নো আইডিয়া। ব্যাটারি এক্সপেন্স তাহলে এটাই করতে হবে। যদি আপনার রিকয়ার্ড ব্যালেন্স এখন 2228 হয়, এখন যদি হয়তো আপনি আগে আগে এমন হতে পারে, আমি যদিও একুরেটলি বলতে পারছি না, আমার অ্যাজাম্পশন করে আমি বলছি, হয়তো লাস্ট পিরিয়ডে আপনি এই রেট গুলো বেশি অ্যাপ্লাই করেছেন। ওকে, অথবা লাস্ট পিরিয়ডে আপনার রিসিভেবলস অ্যামাউন্ট খুব বেশি ছিল। ওকে, নাও এই পিরিয়ডে হয়তো আপনার রিসিভেবলস অ্যামাউন্ট কম অথবা রেট গুলো কমালেন, তখন হয়তো এখানে কি বলবো আমার ব্যালেন্স দরকার কম। তাহলে আমার এই রিকোয়ার্ড থেকে আমি যদি এই অ্যামাউন্টটা বাদ দিই, তার মানে আমার 772 একটা ডেবিট ব্যালেন্স লাগবে। তাহলে ডেবিট করতে আমি নিশ্চয়ই এখন যেহেতু অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের, সো আমার জার্নালটা এটাই আমি মনে করি এমনই হয়তো হবে, বাট আই এম নট শিওর টোটালি। হয়তো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ওই 772 ডেবিট। ওকে, দ্যাট মিন্স এটা এই অ্যামাউন্টটা মাইনাস এটা 772 ডেবিট, আর হচ্ছে ব্যাড এক্সপেন্স ক্রেডিট হলো 772। আমার কাছে এটা আপাতত মনে হচ্ছে। আপনাদের কি কার কোনো আইডিয়া আছে ব্যাপারে? হ্যালো, হ্যাঁ, কেউ কিছু বলবেন? বলেন। স্যার, অ্যালাউয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট স্যার, এটার তো কখনো ডেবিট ব্যালেন্স হয় আসলে? মানে ওই যে বেশি করলে, এই যে উনি যে কোশ্চেনটা করলেন সেই কোশ্চেনটা করলে তো ডেবিট ব্যালেন্স হয়ে যায়। এটা আমরা হচ্ছে কিন্তু আপনি সবসময় তো জেনে আসছি ধরেন যে এটা ডেবিট ব্যালেন্স credit- কিভাবে হবে আমি আপনাকে বলি। ধরেন আপনার অ্যালাউন্স ফর ডাউটফুল এর, ধরেন আমরা এই ব্যাপারটা এখন ভুলে যাই। ধরেন সরি, ওনার যে কোশ্চেনটা সেটার আমি যতটুকু আনসার দিয়েছি আমি যতটুকুই আপাতত জানি, এর বেশি আমি আপাতত জানি না। তো আমার কাছে মনে হচ্ছে ওনারটার জন্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট হবে এই অ্যামাউন্টটা, আর ব্যাড এক্সপেন্স ক্রেডিট হবে এই অ্যামাউন্টটা 772। বাট আমি বাকিটুকু বলতে পারছি না আপাতত। আপনি জাসেম শিকদার যেটা বললেন সেখানে যে আপনি বললেন ধরেন এই বছর এখন 2228 আমরা ক্রেডিট ব্যালেন্স পেলাম, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন ধরেন নেক্সট পিরিয়ডে কোন একটা সময়ে আমার ধরেন এই যে রিসিভেবলস গুলো আছে, ধরেন এই যে 5200 রিসিভেবলস, এখানে একটা রিসিভেবলস আছে কত, সরি সরি, এই 5200 রিসিভেবলস আদার্স, অথবা আমরা আদার্স, হ্যাঁ ওকে, এই যে 5200 ধরেন আদার্স বলতে এখানে কোনো একজন ব্যক্তি আছে, কোনো এসিউম করেন যে কোনো একজন ব্যক্তি, এই পুরো রিসিভেবলস 5200 পুরোটাই আমার ইয়ে হয়ে গেল, কি বলে, ব্যাডেড হয়ে গেল। ওকে, আমি কনফার্ম এটা পাবো না, আমি রাইট অফ করতে হবে। রাইট অফ করার সময় আমরা কি করি, কি এন্ট্রি দিই? তাহলে এখন রাইট অফ করলে কি করব? রাইট অফের সময় আমরা এখন করব অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, ওকে সরি, ডেবিট 5000 কত আমাদের 5200। ওকে, দেন হচ্ছে এই যে অ্যাকাউন্টস রিসিভেবলস, ওকে আমাদের হচ্ছে ক্রেডিট হচ্ছে 5200। এখন দেখেন এই এই যে আমরা জার্নাল এন্ট্রিটা দিলাম, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট যে 5200 হচ্ছে, সে 5200 ধরেন আমরা এখানে এটা পরের বছর চলে গেলাম। ওকে, সে 5200 যখন এই জায়গায় আসবে, ওকে ধরেন হচ্ছে এটা এটা পরের বছরের মার্চের, ওকে নেক্সট ইয়ারের মার্চের 25, ওকে কোনো কারণে, সো এখানে 5200 আমরা যদি ডেবিট ইউজ করি তাহলে আলটিমেটলি ব্যালেন্স কি হবে? সো পরের বছর শুরু করছে 2228। ওকে, এন্ড আমি যদি এখন এটা সরি আমরা পরের বছরটাকে আমরা ইউরো লাইনের নিচে নিয়ে আসি,
তো এই অ্যামাউন্টটাকে আমরা যদি এখন এখানে নিয়ে আসি, তার আগের ব্যালেন্স বিগিনিং ব্যালেন্স ছিল 2228, এখন ব্যালেন্স কোন দিকে বলেন তো? ব্যালেন্স কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? স্যার রাইট অফটা বেশি হওয়ার কারণে ডেবিট ব্যালেন্স আসবে। এক্স্যাক্টলি, রাইট অফটা বেশি করলেন। সো তার মানে হচ্ছে রাইট অফটা বেশি করার কারণে আপনি যখন ব্যাড এক্সপেন্স ক্যালকুলেট করেন, ইদার সেলস অ্যাপ্রোচ অথবা রিসিভেবলস অ্যাপ্রোচ, আপনি একটা এস্টিমেশন করেন, তাই না? 2%, 4% বা 10%, যেকোনো একটা এস্টিমেশন করেন। সো আপনার এস্টিমেশন যে অ্যাকুরেট হবে সেটা তো কোনো গ্যারান্টি নেই, কারণ এমন একটা রিসিভেবলস রাইট অফ হতে পারে যেটা আপনার এস্টিমেটেড অ্যালাউন্স ফর ডাউটফুল যে ব্যালেন্সটা আছে তার চেয়ে বেশি অ্যামাউন্ট, তখন তো আপনার কিছু করার নেই, তখন আপনার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে অবভিয়াসলি ডেবিট ব্যালেন্স চলে আসবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, স্যার বলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার যদি ওই যে ওমর যে কোয়েশ্চেনটা করলো যে যদি আমার বিগিনিং ব্যালেন্সটা বড় হয়, মানে রিকোয়ার্ড ব্যালেন্স থেকে আমার বিগিনিং ব্যালেন্সটা যদি বড় হয়, তাহলে স্যার ইনকাম স্টেটমেন্ট বৃদ্ধি পাওয়ার কথা না জার্নালে? মানে আমার যে এক্সট্রা ডিফারেন্স যেটা থাকবে, বিগিনিং ব্যালেন্স যত টাকা বেশি ওই তো আমি বললাম, ধরেন আপনার বিগিনিং ব্যালেন্সটা যদি বড় হয় তাহলে আমরা আমার যে অ্যাজাম্পশন আমি অ্যাকুরেটলি বলতে পারছি না। আমি যেটা বললাম সেটা কি ছিল, সেটা ছিল অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাডেড এক্সপেন্স ক্রেডিট, তাই না? এটা বললাম না আমি? তো ব্যাডেড এক্সপেন্স ক্রেডিট মানে হচ্ছে ধরেন আপনার ইনকাম সাইডে ব্যাডেড এক্সপেন্স ডেবিট হলে এক্সপেন্স হিসেবে মাইনাস হয় রেভিনিউ থেকে, আর ব্যাডেড এক্সপেন্স ক্রেডিট মানে হচ্ছে ইনকাম বেড়ে যাবে, তাই তো? তাহলে আপনার ইনকামটা বেড়ে গেল। স্যার, কিন্তু স্যার মানে এক্সপেন্সটা কি ক্রেডিট করা যায়? আমি 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 এখন যদি এক্সপেন্সটা ক্রেডিট করতে হয় তাহলে তো আমরা নরমাল যে এক্সপেন্সটাকে আমি হয়তো আমি শিওর না এটা আসলে এভাবে হয় কিনা, বাট যেভাবেই করুক আপনার ইনকাম প্রিভিয়াস পিরিয়ড গুলোতে আপনি বেশি এক্সপেন্স শো করেছেন, সো এখন আপনি হয়তো এই পিরিয়ডে এক্সপেন্সটাকে কম শো করে ইনকামটা বাড়িয়ে দেখান। ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট করে দিলেই তো স্যার মিলে যায়। আমি তাহলে হতে পারে আপনি যেটা বললেন এমনই হতে পারে, আমি এক্সাক্ট আইটেমটা জানি না, যেটাই হোক, কিন্তু এই মুহূর্তে আমার এক্সাম আইটেমটা মনে নেই। সো যেটাই হোক আপনার ইনকামটাই বাড়বে, আপনি যদি ব্যাড এক্সপেন্স ক্রেডিটও করেন তাহলে ইনকামটাই বাড়ছে। সো আপনার যে আপনি যে এন্ট্রিটার কথা বললেন যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, তাই তো? জি স্যার। যদি এটা হয় তাহলে এটাই সেই ইনকাম স্টেটমেন্ট, আমার স্টেটমেন্টে যে ইনকাম অ্যামাউন্টটা সেটা বাড়বে, এটাই হলো মেইন, আলটিমেটলি এটাই হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? না স্যার, জাকির যেটা বলছে এটাই জানার ছিল আমার, যে ইনকাম স্টেটমেন্টটা বাড়বে কিনা। আমার এক্সাক্ট ওয়ার্ডটা মনে নেই, সো আমি এতটুকুই মনে হচ্ছে। যেটাই করেন আপনি, যদি যেটা বললাম ব্যাডেড এক্সপেন্সটা যদি ক্রেডিটও করেন, সো এটা ক্রেডিট করা যাবে কিনা জানি না, যদি ক্রেডিটও করেন সে একই কথা, আপনার ইনকামটাই বাড়বে, তাই না? সো এটা কমপ্লিট। দেন ওই তো আমাদের ওই জার্নাল এন্ট্রিগুলো আমরা যা বলেছি সে ব্যাপারগুলো এখানে আছে। Now comes to the point, disposing of accounts receivables. Accounts receivables আপনি হোল্ড করে রাখতে পারেন, অথবা আপনি আর্লি ক্যাশ কালেকশনের জন্য আপনি এই কোনো ফ্যাক্টরের কাছে বা থার্ড পার্টির কাছে সেল করতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? এনিওয়ান প্লিজ, আমার কথা শোনা যাচ্ছে? আমি বলছি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার একটু সমস্যা এতক্ষণ হচ্ছে। শুনছিলাম স্যার, এখন হ্যাঁ, আমি এতক্ষণ আসলে কিছু বলিও না, আমি আপনাদের জাস্ট আস্ক করছিলাম আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বিকজ এখানে ঝড় আবহাওয়া শুরু হয়েছে যার কারণে নেট একটু আনস্টেবল হয়ে গেল হালকা। এখন শোনা যায়? জি স্যার, এখন ওকে, না শুনতে পেলে আমাকে একটু নক করবেন প্লিজ, কারণ বোঝা যাচ্ছে না তো। সো আপনি রিসিভেবলস কালেকশন এক্সপেডাইট করতে চাইলে আপনি থার্ড পার্টির কাছে এই রিসিভেবলস গুলো সেল করতে পারেন। সো আপনি ক্যাশ টু ক্যাশ অপারেটিং সাইকেল যেটা, সেখানে অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টটা এই যে রিসিভেবলস যে আপনার আটকে থাকে সেটা তো আপনার একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা যত আর্লি ক্যাশ লিকুইডেট অর্থাৎ ক্যাশে কনভার্ট করতে পারবেন তত হয়তো আপনার জন্য বেটার। সো আপনি ইদার যে বায়ার তাকে ডিসকাউন্ট দিয়ে আপনি এনকারেজ করতে পারেন আর্লি পেমেন্টের জন্য,
অথবা আপনি কোনো থার্ড পার্টি ফ্যাক্টর কাছে পেমেন্ট করতে পারেন। যদি পেমেন্ট করেন তাহলে আপনি ক্যাশ রিসিভ করবেন, আর যার কাছে সেল করেন যদি তাহলে আপনি ক্যাশ রিসিভ করবেন, আর যার কাছ থেকে আর্লি ক্যাশ রিসিভ করছেন সে ফ্যাক্টর নিশ্চয়ই আপনাকে এটা সার্ভিস চার্জ অ্যাপ্লাই করবে। তাহলে আপনি যদি আপনার এখানে দেখেন আপনার 6 লক্ষ ডলারের একটা রিসিভেবল ছিল, তো সেই রিসিভেবলটা আপনি সেল করছেন কোন একটা ফ্যাক্টরের কাছে, ফেডারেল ফ্যাক্টর আপনার উপর 2% সার্ভিস চার্জ ইম্পোজ করবে। তার মানে আপনি 6 লাখ ফুল পাবেন না, আপনি পাবেন অ্যাকচুয়ালি 6 লাখের 98%। সো 6 লাখের 2% হচ্ছে 12,000 হচ্ছে আপনার সার্ভিস চার্জ ডেবিট, আর ক্যাশ পেয়েছেন 5,88,000 ডেবিট, আর ফুল রিসিভেবলটা যেহেতু আপনি এখন সেল করে দিয়েছেন আপনার ওনারশিপ না রিসিভেবলে, সো এটা হচ্ছে ক্রেডিট। সার্ভিস চার্জ 1% হতে পারে, 2% হতে পারে। যদি 1% হতো তাহলে আমার ক্যাশ হতো 594,000 ডেবিট, সার্ভিস চার্জ হচ্ছে 6,000 ক্রেডিট, আর ডেবিট, রিসিভেবলস হলো 600,000 ক্রেডিট। আমরা ক্রেডিট কার্ড সেলস বলেছি যে অনেক সময় রিটেইলার নিজের ক্রেডিট কার্ড ইস্যু করে সেল করে, যদি নিজের ক্রেডিট কার্ড ইস্যু করে সেল করে সেক্ষেত্রে হচ্ছে রিটেইলার এটাকে রিসিভেবলস হিসেবে রেকর্ড করে, রিসিভেবলস ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। বাট যখন থার্ড পার্টি ক্রেডিট কার্ডের মাধ্যমে থার্ড ইন্ডিপেন্ডেন্ট পার্টির ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন সেলস অ্যালাউ করে, সেক্ষেত্রে 3টা পার্টি ইনভলভ, একটা হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যুয়ার, ওখানে একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আর হচ্ছে রিটেইলার যে সেলার আর এন্ড দ্য কাস্টমার। তখন রিটেইলার দ্যাট মিন্স সেলার এই সেলসটাকে ক্যাশ সেলস হিসেবে কনসিডার করে। ওকে, ধরেন আমি আমার ফর এক্সাম্পল আমরা ডিফারেন্ট শোরুমে গিয়ে বা এক্সটেসি বলেন বা ওকে কি বলেন আরে আমার নাম মনে আসছে, অনেকদিন ধরে ইনভলভ নাই জন্য নাম মনে আসছে না। সো এই যে শোরুম গুলো আছে সেখানে গিয়ে আপনি কিছু বা রেস্টুরেন্টে খেতে গেলে যখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করছেন, তার মানে হচ্ছে আপনি নিজে হয়তো ধার করছেন, বাট যে সেলার বা রিটেইলার সেটাকে ক্যাশ পেমেন্ট হিসেবে কনসিডার করবে। এখন সে যে এই আর্লি ক্যাশ পেমেন্ট হিসেবে কনসিডার করছে, এই যে সেলস ফ্যাসিলিটি যে ক্রেডিট কার্ড কোম্পানি পেমেন্ট ফ্যাসিলিটি অ্যালাউ করেছে, সেই ক্রেডিট কার্ড কোম্পানি একটা চার্জ ইম্পোজ করবে এই রিটেইলারের উপর। তার মানে হচ্ছে রিটেইলার হয়তো সেল করলো 6,000, ওকে, $6,000 হয়তো কোন একটা গুডস অথবা সার্ভিস অফার করলো, তার মধ্যে that was using the customer purchase this using credit card of third company, third independent party, এবং যে পার্টির ক্রেডিট কার্ড সেই পার্টি রিটেইলারের উপর 3% চার্জ করে। 3% হচ্ছে কমিশন চার্জ ফর এক্সাম্পল, তার মানে 6,000 3% 180, ওকে, সেই 180 সার্ভিস চার্জ বাদ দিয়ে অবশিষ্ট অ্যামাউন্ট আপনি ক্যাশ পাবেন। তার মানে 6,000 এর 180 বাদ দিলে 5,820। যদি স্যার আপনার নেটওয়ার্ক সমস্যা হয়তো, আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমার নেটওয়ার্কে মনে হয় এখানে যে বললাম যে বৃষ্টি শুরু হচ্ছে, ঝড়ো আবহাওয়া, এই জন্য হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আপনারা কতটুকু পর্যন্ত শুনতে পেয়েছেন আমাকে বলেন। এই স্লাইডটা কি শুনতে পেয়েছেন? ডিসপোজিং অ্যাকাউন্টস রিসিভেবল। জি স্যার, এর পরেরটা থেকে শুনতে পাইনি। এখানে শুনতে পান নাই তাই তো? স্যার ওই জি যে স্যার। শোরুম পর্যন্ত শুনতে পেয়েছি স্যার, এক্সট্যাসি আচ্ছা পর্যন্ত স্যার। আচ্ছা, আমি বলছিলাম একজন রিটেইলার তার নিজের ক্রেডিট কার্ড ইস্যু করেও সেল করতে পারে। যখন নিজের ক্রেডিট কার্ড ইস্যু করে সেল করে তখন সে নিজেই রিসিভেবলস হিসেবে রেকর্ড করে। বাট যদি থার্ড ইন্ডিপেন্ডেন্ট পার্টি ক্রেডিট কার্ডের মাধ্যমে সেল করে থাকে, সেক্ষেত্রে সে এটাকে ক্যাশ কালেকশন, ক্যাশ সেল হিসেবে কনসিডার করে। বাট এই ক্যাশ সেলের সবটুকু সেল ভ্যালু সে রিসিভ করবে না ক্যাশে, বিকজ যে ইন্ডিপেন্ডেন্ট পার্টি ক্রেডিট কার্ডটা ইস্যু করছে, কোনো একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেই কোম্পানি সেই পার্টি রিটেলারের উপর একটা চার্জ ইম্পোজ করে। যদি আপনি ফর এক্সাম্পল 10,000 টাকার কোনো ক্রেডিট সেল করলেন, তার 1% অথবা 10% যদি অর্থাৎ যার ক্রেডিট কার্ড ইউজ করলেন, আমি ধরেন ফর এক্সাম্পল সিটি ব্যাংকের একটা ক্রেডিট কার্ড ইউজ করে আমি কোন একটা রেস্টুরেন্টে গিয়ে ফর এক্সাম্পল কোন একটা খরচ করলাম বা কোন একটা শোরুমে গিয়ে পারচেজ করলাম 10,000 টাকার। এখন এই 10,000 টাকা যে পারচেজ করলাম সেখানে আমি ইউজ করলাম সিটি ব্যাংক ক্রেডিট কার্ড, এবং এই সেলটা এই রিটেলারের সাথে সিটি ব্যাংকের একটা কন্ট্রাক্ট বা এতক্ষণ শুনতে পাইনি স্যার। শুনতে পাচ্ছেন না? এতক্ষণ আবার শুনতে পাইনি যে স্যার, ওই যে ক্রেডিট কার্ড থেকে পারচেজ করা পর্যন্ত, এরপর থেকে একেবারে আটকে গেছিল। ওই যে সরি, আমি আসলে আপনাদের ইনকনভিনিয়েন্সের জন্য খুবই সরি, কারণ আমাদের এখানে ইয়ের কারণে
আমি তো আরেকবার চেষ্টা করি, যদি এরপরও শুনতে না পান তাহলে হয়তো ক্লাসটা ক্লোজ করতে হবে, কারণ না শুনতে পেলে তো ক্লাস কন্টিনিউ করে লাভ নেই আসলে। ওকে, আমি বলছিলাম ফার্ম যদি নিজের ক্রেডিট কার্ড ইস্যু করে সেল করে তাহলে সে এটাকে ক্রেডিট সেলস হিসেবে কনসিডার করে এবং অ্যাকাউন্টস জার্নাল করে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর ক্রেডিট সেলস ক্রেডিট। বাট যদি থার্ড পার্টির ক্রেডিট কার্ডের মাধ্যমে সে সেলসটাকে ফ্যাসিলিটেট করে তাহলে যে থার্ড পার্টি ক্রেডিট কার্ডটা ইস্যু করেছে সেই থার্ড পার্টির কাছ থেকে সেলার বা রিটেলার ক্যাশ কালেকশন ওকে করে থাকে। তার মানে হচ্ছে থার্ড পার্টির কাছে সেলারের যে অ্যাকাউন্টসটা আছে সে অ্যাকাউন্টেই অ্যামাউন্টটা ক্রেডিট করে দেওয়া হয়। সো সেলার এটাকে তার ক্যাশ সেল হিসেবে কনসিডার করে, বাট যে অ্যামাউন্টে সেল করলো সবটুকু সে ক্যাশ হিসেবে রিসিভ করবে না, কারণ যে ক্রেডিট কার্ড ইস্যুয়ার সে একটা অ্যামাউন্টের সার্ভিস চার্জ অ্যাপ্লাই করে ইম্পোজ করবে, অ্যামাউন্ট না অ্যাকচুয়ালি টোটাল সেলস ভলিউমের উপর একটা পার্সেন্টেজ সে সার্ভিস চার্জ ইম্পোজ করে। ধর আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। তো ধরেন আপনি একটা শোরুমে গিয়ে 10,000 টাকার পারচেজ করলেন এবং আপনি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করলেন। তো ওই ব্র্যাক ব্যাংকের যে ব্র্যাক ব্যাংক হয়তো এই যারা তার ওকে এই ক্রেডিট কার্ড ইউজ করে যে ইউজ করার মাধ্যমে যেসব ফার্ম থেকে যেসব কোম্পানি থেকে আপনি পারচেজ করতে পারবেন বা রিটেলার থেকে পারচেজ করতে পারবেন, সে রিটেলারদেরকে ব্র্যাক ব্যাংক হয়তো 10% কমিশন চার্জ করে। তাহলে দেখেন আপনি 10,000 পারচেজ করলেন, সে সেলার এটাকে ক্যাশ হিসেবে কনসিডার করবে, বাট 10,000 ফুল সে ক্যাশ পাবে না, রাদার 10% চার্জ দেওয়ার পরে বাকিটা সে ক্যাশ পাবে। তাহলে 10% এর 10,000 এর 10% হচ্ছে 1,000। সো রিটেলার কনসিডার করবে আমার 9,000 ক্যাশ ডেবিট, 1,000 সার্ভিস চার্জ এক্সপেন্স ক্রেডিট ডেবিট আর 10,000 সেলস রেভিনিউ ক্রেডিট। আমাদের এক্সাম্পল ছিল 6,000 একটা সেল হয়েছে, যে সেলটা আসলে হয়েছিল কোন একটা ফার্স্ট ব্যাংক এর একটা ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে। ওকে, পেমেন্টটা অ্যাকচুয়ালি পেমেন্ট মোড ছিল ভিসা ক্রেডিট কার্ড অফ ফার্স্ট ব্যাংক, এবং সেই ফার্স্ট ব্যাংক 3% চার্জ করে রিটেলারের উপর যে সেলার তার মানে হচ্ছে 6,000 এর 3% 180 সার্ভিস চার্জ এক্সপেন্স ডেবিট, ক্যাশ হচ্ছে 5,820 ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিটটা সে এখানে ক্যাশ জার্নালে ক্যাশ অ্যামাউন্টটাই বসানো হয়েছে, বিকজ রিটেলার সে এটাকে কনসিডার করে ক্যাশ হিসেবে। কেন? কারণ ফার্স্ট ব্যাংকের সাথে রিটেলার যে অ্যাকাউন্টটা হোল্ড করে অথবা রিটেলার যে এই ট্রানজেকশনের ক্ষেত্রে যে তার নিজের যে অ্যাকাউন্টটা মেনটেন করে সেই অ্যাকাউন্টটা আসলে এই অ্যামাউন্টটা অটোমেটিক ক্রেডিট করে দিবে ফার্স্ট ব্যাংক। দ্যাট ইজ ওয়াই সে রিটেলার এই সেলটাকে ক্যাশ সেল হিসেবে কনসিডার করে। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। নোটস রিসিভেবলস আমরা অ্যাকাউন্টস রিসিভেবলস নিয়ে কথা বলছিলাম। সো কখনো কখনো ফার্ম গুলো সেল করার সময় যখন এই সেল অ্যামাউন্টটা যখন তার নরমাল ক্রেডিট সেল অ্যামাউন্টের চেয়ে বেশি হয়, যেমন একটা ফার্ম হয়তো নরমালি ক্রেডিট সেল করে আপ টু 10,000, বাট কোন একটা কাস্টমার যদি 20,000 বা 30,000 এর যদি ক্রেডিট পারচেজ করতে চায়, ওকে ওয়ান্টস টু পারচেজ অন ক্রেডিট, অথবা আপনি কাউকে লোন দিচ্ছেন বিভিন্ন কারণে, তখন যে আলটিমেটলি ক্রেডিটর হয়ে যাবে অর্থাৎ যে পাওনাদার হবে সে হয়তো দেনাদারের কাছ থেকে একটা প্রমিস, রিটেন ফর্মাল একটা প্রমিস নেয়, যে প্রমিসে ডেটর অথবা ক্রেডিট বায়ার বা বরোয়ার প্রমিস করে যে সে এই একটা লামসাম অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আসলে তাদের এই দুজনের কন্ট্রাক্টে precisely defined করা থাকে, সেই অ্যামাউন্ট একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পেমেন্ট করবে। সো দিস ইজ আ রিটেন প্রমিস ফ্রম দ্য debtor or the borrower or the credit buyer to make payment of a specified amount on demand or at a definite time in the future. So that is called notes receivable. So এই notes receivable কখন ইস্যু করে? অ্যাকাউন্টস রিসিভেবল সেটেলমেন্টের সময়, অথবা লেন্ডিং বরোয়িং এর সময়, অথবা নরমাল ট্রানজাকশনের থেকে বেশি অ্যামাউন্টের যদি আমরা ক্রেডিট সেল অ্যালাউ করি সেক্ষেত্রে নোটস রিসিভেবল করা হয়ে থাকে। নোটস রিসিভেবল দুটো পার্টি, একটা হচ্ছে মেকার আর একটা হচ্ছে পে। সো যে নোটস রিসিভেবলটা তৈরি করে, দিস সর্ট অফ প্রমিসরি নোট। নোটস রিসিভেবল হচ্ছে একটা প্রমিসরি নোট। প্রমিসরি নোটের ডেফিনিশন হচ্ছে দিস আর রিটেন formal unconditional promise from the debtor to the creditor to make a payment of a specific amount on demand
in the or at a definite time in the future. This is a promissory note. Notes receivable টা একটা promissory note. A promissory note হচ্ছে একটা negotiable instrument, তার মানে হচ্ছে someone can negotiate by endorsement or by simple delivery if it is a bearer instrument. যেহেতু ওকে, সেগুলো আপনারা পরে অন্য কোনো একটা কোর্সে পড়বেন। সো এখানে দুটো পার্ট থেকে মেকার যে প্রমিসটা করে, অর্থাৎ যেখানে ক্রেডিট বায়ার বা বরোয়ার সে প্রমিসটা করছে যে পেমেন্ট করবে, হি ইজ কল্ড দ্য মেকার। আর পে যে এটা অ্যামাউন্টটা রিসিভ করবে, দ্যাট মিন্স ক্রেডিট সেলার অথবা হচ্ছে লেন্ডার, ওকে, সে হচ্ছে পে। খেয়াল করুন এই নোটস রিসিভেবলস একটা ম্যাচুরিটি, অ্যাকাউন্টস রিসিভেবল এর যেমন ম্যাচুরিটি থাকে, ওকে 2/10 10 দিনের মধ্যে পেমেন্ট করলে 2% ডিসকাউন্ট, অথবা and 30 নিড হচ্ছে 30 ডেজ এর মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে। নোটস রিসিভেবল এর ঠিক একটা ম্যাচুরিটি ডেট থাকে, তার মানে হচ্ছে নাম্বার অফ ডেজ ইট উইল রিমেইন আউটস্ট্যান্ডিং, অথবা নাম্বার অফ ডেজ আফটার হুইচ দ্য ফেস ভ্যালু অফ দ্য নোট উইল বি পেড, ওকে, ইফ ইট ইজ নট আ ডিমান্ড ইনস্ট্রুমেন্ট। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সো এইটার ম্যাচুরিটি মান্থে দেওয়া থাকতে পারে অথবা ডেতে দেওয়া থাকতে পারে, ওকে, নাম্বার অফ ডেজ বলে দেওয়া থাকতে পারে যে এটার ম্যাচুরিটি 60 ডেজ, অথবা বলে দেওয়া থাকতে পারে এটা ম্যাচুরিটি 3 মান্থ বা 4 মান্থ অথবা 2 মান্থ। নোটস রিসিভেবল একটা শর্ট টাইম ইনস্ট্রুমেন্ট, তার মানে 1 বছরের বেশি এটা মেয়াদ হবে না, ওকে। এটা ম্যাচুরিটি সাধারণত 180 ডেজ পর্যন্ত হয়ে থাকে, 6 মান্থস পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে, দ্যাট ইজ প্রমিসরি নোট। সো যদি বলা হয় নাম্বার অফ মান্থে, সেক্ষেত্রে ম্যাচুরড কবে হবে সেটা ডিপেন্ড করে কোন দিন ইস্যু করা হয়েছে, দ্যাট মিন্স কোন দিনে প্রমিসটা করা হয়েছে, কন্ট্রাক্টটা কোন দিন প্রিপেয়ার করা হয়েছে, ঠিক ওই দিন থেকে নাম্বার অফ মান্থস যেটা এটা ম্যাচুরিটি হিসেবে ডিফাইন করা হয়েছে সেই নাম্বার অফ মান্থ পরে। যেমন আজকে হচ্ছে আমাদের 28 জুলাই, যদি আমরা বলি ঠিক এই মুহূর্তে যদি একটা আমরা নোট রিসিভেবল ক্রিয়েট করি এন্ড ডিফাইন করি তার ম্যাচুরিটি 3 মান্থ, তাহলে হচ্ছে 28 জুলাই থেকে 3 মান্থ কনসিডার করেন, that means it will mature on the same date after 3 months, তার মানে ওকে, from the date of issue, তার মানে জুলাই পরে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, that means এই অক্টোবর 28 তারিখে এই ইনস্ট্রুমেন্টটা ম্যাচিউর করবে, কারণ এখন হচ্ছে 28 জুলাই। এখানে एग्जांपल দেওয়া আছে, এটা নোট ড্র করা হয়েছে লাস্ট ডে অফ এ মান্থ, ওকে, তার মানে কোন একটা মান্থের লাস্ট ডেতে যদি এটা ড্র করা হয়, then it will mature after a specific number of months, okay, as determined by the promisor, pay and pay on the same date on which it was issued, okay, on the same date বলছি আমি। so that means 31 জুলাইতে একটা নোট ইস্যু যদি করা হয় এবং যদি বলা হয় 2 মাস পর এটা ম্যাচিউর, তার মানে জুলাইয়ের পর অগাস্টের 31 তারিখ, সেপ্টেম্বর 30, তার মানে হচ্ছে দেখেন, কারণ সেপ্টেম্বরে তো আমার 31 নাই, ওকে, সেপ্টেম্বর 30 পর্যন্ত। সো আমরা লাস্ট মান্থ হবে, ওকে, লাস্ট ডে অফ এ মান্থ ইস্যু করেছি এবং বলে দিয়েছি এটা 2 মাসের মেয়াদ, তার মানে হচ্ছে 2 মাস, ওই দিন থেকে 2 মাস পরে, জাস্ট 2 মাস পরে আমরা নাম্বার অফ ডেজ কাউন্ট করব, তার মানে 2 মাস কবে শেষ হয়, সেপ্টেম্বর 30, মানে 2 মাস শেষ, ওই দিন সেপ্টেম্বর 30 টা ম্যাচিউর করবে। যদি বলতাম 3 মাস, তাহলে অক্টোবরের 31 হতো, বিকজ অক্টোবর আবার 31, টোটাল নাম্বার অফ ডেজ ইন অক্টোবর ইজ 31। এটা হচ্ছে মান্থে যদি স্টেট করা হয়, সো মান্থে স্টেট করলে সিম্পল, মান্থে ফার্স্ট ডেটে যদি ইস্যু বলা হয় মের 1 তারিখ, এবং এটা যদি আমি বলি 4 মাস, তাহলে মের 1 থেকে 4 মাস কি হয়, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের 1 তারিখে এটা ম্যাচিউর করবে, এভাবে আমরা ক্যালকুলেট করব। বাট যদি নাম্বার অফ ডেজে বলা থাকে তাহলে কি হবে, নাম্বার অফ ডেজে যদি বলা থাকে তাহলে আমরা স্পেসিফিক নাম্বার অফ ডেজ ক্যালকুলেট করব। সেক্ষেত্রে যেদিন ইস্যু করা হয়েছে ওই দিনটা বাদ দেব, বাট যেদিন ডিউ, অর্থাৎ যেদিন এটা পেয়েবল, পেমেন্ট করবে promisor, that means agent maker, he is also called the promisor, এই promisor যেদিন পেমেন্ট করবে সেই দিনটা ইনক্লুড থাকবে, কিন্তু যেদিন এটা ইস্যু করা হচ্ছে, ধরুন আজকে 28 জুলাই, আজকে যদি ইস্যু করা হয় তা 28 তারিখটা বাদ যায়। তাহলে আমাদের একটা एग्जांपल দেখেন, ম্যাচুরিটি ডেট অফ 60 ডে নোট, এখানে বলা 60 ডে নোট, ডেট স্পেসিফাই করা হয়েছে, মান্থ করা হয় না। ডেটেড জুলাই 17, জুলাই 17 তারিখে ইস্যু করা হয়েছে এবং এটার ম্যাচুরিটি হচ্ছে 60 ডেজ, তাহলে আমরা 60 ডেজ পার হয়ে কোন দিন ম্যাচিউরড হবে, কোন দিন এটা এই নোট বাই প্রমিসরি নোটের অ্যামাউন্টটা পেয়েবল হবে, সেই দিনটা কিভাবে ক্যালকুলেট করব, সেদিনটা হচ্ছে এই যেদিন ইস্যু করে সেদিনটা বাদ দিব আমরা। সেদিন বাদ দিলে জুলাই মাসের 17 তারিখ বাদ দিলে আজকে থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, তার মানে আমার 14 দিন, ওকে। জুলাই মাসে আরো 14 দিন, দেখেন জুলাই মাসের 17 থেকে 31 তারিখ পর্যন্ত এক্সক্লুডিং 17,
ওকে, এক্সক্লুডিং এই 17 বাদ দিলে আমরা পাচ্ছি কত 14 দিন। দেন হচ্ছে অগাস্ট মাস 31 ডে, সো অগাস্টের 31 দিন আমরা যোগ করলাম, কত হচ্ছে 45 ডেজ। আরো আমাদের 15 দিন বাকি, বিকজ আমাদের নোটের ম্যাচুরিটি 60 ডেজ। আমরা জুলাই 14 দিন আমাদের কনসিডারেশন আসলো, অগাস্টের 31 ডেজ কনসিডারেশন আসলো, টোটাল 45 ডেজ হলো। আচ্ছা, অগাস্টের পরের মাস হচ্ছে সেপ্টেম্বর, তাহলে আমরা সেপ্টেম্বর থেকে যদি 15 ডেজ আমাদের হিসাবে নিয়ে আসি, তাহলে টোটাল 45 প্লাস 15 মিলে 60 ডেজ। তার মানে এই 60 ডে নোট ডেটেড জুলাই 17 উইল ম্যাচিউর সেপ্টেম্বর 15। যদি এটা হতো জুলাই 19 তাহলে হচ্ছে এখানে হতো সেপ্টেম্বর 17 হতো। ওকে, কারণ 2 দিন বাড়তো আরো, এখানে এদিকে 17 জায়গায় 18-19 হতো, কারণ 18-19 দিলে এখানে থাকতো, আর 19 বাদ দিলে আমার হচ্ছে ওদিকে সরি 12 দিন থাকতো, আর 19 বাদ দিলে এখানে 12 দিন থাকবে। তো 12-31 আমার হচ্ছে 43, আর এখানে থাকতো 17 দিন, সেপ্টেম্বর 17 হতো। তখন বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো এখানে বেসিক কেন প্রয়োজন, বিকজ আমরা নোটস রিসিভেবল বা প্রমিসরি নোটের উপর একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকে, অ্যানুয়ালি এক্সপ্রেস করা থাকে। সো আমরা এই নোটস যখন ম্যাচিউর করে তখন তার প্রিন্সিপাল ভ্যালু এবং ইন্টারেস্ট ভ্যালু দুটোই ডিটারমাইন করতে হবে। প্রিন্সিপাল ভ্যালু তো তার ফেস ভ্যালুটা, ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য আমার এই ম্যাচুরিটি ডেট বা নাম্বার, ম্যাচুরিটি মান্থ, এটা ইম্পর্টেন্ট। সো যখন মান্থে এক্সপ্রেস করা থাকে, সিম্পল, যেদিন করা আছে ওই দিন থেকে কত মাস পরে ম্যাচিউর হবে এবং ওই তারিখেই হবে। যদি ওই তারিখটা ওই মাসে না থাকে তাহলে হচ্ছে যে ওই মাসের, অর্থাৎ মাসের শেষ তারিখে যখন ইস্যু করা হয়, তাহলে মাসের শেষ তারিখ যদি 31 তারিখ হয় যখন ইস্যু করেছে, 3 মাস পরে যদি যে মাসটা পাবো সেই মাসের শেষ তারিখ যদি 31 হয়, তাহলে 31-এ ম্যাচিউর। যদি সেই মাসের লাস্ট ডে 30 ডেজ হয়, তাহলে 30th হবে আমার ম্যাচুরিটি। আর যদি নাম্বার অফ ডেজ এক্সপ্রেস করা থাকে, আমরা বলেছি সেই ক্ষেত্রে উইল ক্যালকুলেট total number of days from the issuing date, excluding the issuing date, and but including the date on which it will become due. So the interest calculation on notes receivable, face value of the note, annual যে ইন্টারেস্ট রেটটা এক্সপ্রেস করা থাকবে নোটস এর উপর, নোটস রিসিভেবল বা প্রমিসরি সেটার উপর, দেন টাইম ইন টার্মস অফ 1 year, বিকজ ফেস ভ্যালুর সাথে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ক্যালকুলেট মাল্টিপ্লাই করলে আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট পাবো। সেই অ্যানুয়াল ইন্টারেস্টকে আমরা আমাদের যে কদিন এটা আউটস্ট্যান্ডিং ছিল সেই কদিনে কনভার্ট করতে হবে। যেমন একটা কিছু এক্সাম্পল, 730 টাকার একটা ফেস ভ্যালু নোট, যেখানে 9% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এক্সপ্রেস করা হয়েছে এবং সেটা ম্যাচিউরড হচ্ছে 120 ডেজ এর ম্যাচিউরিটি। তাহলে আমরা ফেস ভ্যালুর সাথে 9% ক্যালকুলেট মাল্টিপ্লাই করলে আমরা পাবো অ্যানুয়াল ইন্টারেস্ট। এখন আমরা এই 120 দিনে ইন্টারেস্ট কত হবে, 120 আমরা যদি ওই এই অ্যামাউন্টের সাথে 120 মাল্টিপ্লাই করি এবং 360 ডিভাইড করি, আমাদের এই প্রমিসরি নোটগুলো ব্যাংকস ডে ফলো করে, ব্যাংকস ডে মানে 360 ডেজ ফলো করে, দিস ইজ কনভেনশন। সো ইন্টারেস্ট পেলাম 21.9। এটা নোট যদি 1000 ফেস ভ্যালু 8% ইন্টারেস্ট, তাহলে হচ্ছে অ্যানুয়ালি 800, 6 মাসে তখন 400, সরি 80, 6 মাসে 40, 2006%, তার মানে 120, এটা যেটা অ্যানুয়ালি, সো 1/1 120। ঠিক আছে, যখন মান্থ এক্সপ্রেস করা থাকবে আমরা ওই মান্থকে 12 দিয়ে ভাগ দেব, আর যদি ডেজ থাকে তাহলে ডেজকে নাম্বার অফ ডেজ ইট রিমেইনড আউটস্ট্যান্ডিং, দ্যাট মিন্স নাম্বার অফ ডেজ ইন ম্যাচুরিটি ডিভাইডেড বাই ব্যাংক ডে 360। বুঝা গেছে? জি স্যার। ওকে, সো আমরা এই নোটস এর কিভাবে রেকগনাইজ করব, একটা কোম্পানি তার 1002 মান্থের একটা নোটস, ওকে নোটস আছে যেটা 12% প্রমিসরি নোট ডেটেড May 1, May 1 এটা ম্যাচিউর করবে, তো 2 মাস মেয়াদি। ওকে, তার মানে হচ্ছে মার্চের 1 তারিখে এটা ইস্যু করা হয়েছিল এবং এটা 12% ইন্টারেস্ট বিয়ার করে। ওকে, সো যখন ম্যাচিউর করবে তখন জার্নালিটি কি হবে, আমরা ধরে নিচ্ছি সরি ডেটেড May 1 এ গিয়ে এটা ইস্যু করা হচ্ছে, May 1 ইস্যু করা হচ্ছে, 2 মাস পর ম্যাচিউর করবে, 2 মাস হচ্ছে জুনের 1, জুলাই 1 এ ম্যাচিউর করবে। যখন আমরা এটা ইস্যু করছি ঠিক তখনই আমাদের এন্ট্রিটা কি হবে, এখানে যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা হচ্ছে নোটসটা কেন ইস্যু করছে, নোটসটা অ্যাকচুয়ালি ইস্যু করছে রিসিভেবলস এর এগেইনস্টে। তার মানে হচ্ছে এই যে ক্যালহম কোম্পানি, সেই ক্যালহম কোম্পানির কাছে একটা রিসিভেবলস ছিল, সেই রিসিভেবলস ক্যালহম কোম্পানি
হয়তো পেমেন্ট করছে না, তখন রিকোয়েস্ট করলো ক্যালহন কোম্পানি যে ভাই তুমি এই রিসিভেবলসটা নোটস রিসিভেবল কনভার্ট করে দিচ্ছি তোমাকে, যেখানে ইন্টারেস্ট থাকবে, যেহেতু রিসিভেবলস এর ইন্টারেস্ট নেই। তখন হয়তো ক্রেডিট যে সেলার ক্রেডিট সেলারটা হয়তো রাজি হলো, এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল কে নোটস রিসিভেবল কনভার্ট করা হলো। ওকে, যে অ্যাকাউন্টস রিসিভেবল এর ফেস ভ্যালু ছিল হয়তো 1000, তাহলে যে সেলার সে এখন নোটস রিসিভেবল হিসেবে ডেবিট করবে 1000 আর অ্যাকাউন্টস রিসিভেবলটা ক্রেডিট করবে 1000, বিকজ অ্যাকাউন্টস রিসিভেবল ইজ কনভার্টেড ইনটু নোটস রিসিভেবল, একটা অ্যাসেট আরেকটা অ্যাসেটে কনভার্ট হলো। এই অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেটটা এলিমিনেট হয়ে গেল, নতুন অ্যাসেট নোটস রিসিভেবল ক্রিয়েটেড হলো। সো নোটস রিসিভেবল ইজ ডেবিটেড বাই 1000, ওকে, এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ইজ ক্রেডিটেড বাই 1000। এখানে ভ্যালুয়েশন অন্য সবগুলোর মতোই, জাস্ট রিসিভেবলস আমরা যেভাবে ভ্যালু করি, আমরা সবটুকু পাবো কিনা নোটস রিসিভেবল, সেটা যদি না পাই তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করি, ওকে, এন্ড ব্যাড এক্সপেন্স ডেবিট করি। এই ধরনের ব্যাপারগুলো এখানে চলে আসে। সেম, এই জন্য যেহেতু রিসিভেবলস এর মতোই অ্যাপ্রোচ, আমরা এখানে এটা ফার্দার এক্সপ্লেইন করি। এখন এই নোটস রিসিভেবল এর ডিসপোজ মানে হচ্ছে ইদার অন ম্যাচুরিটি ডেট আমরা নোটসটা রিসিভ করছি, ওকে, রিসিভ করব ফুল প্রিন্সিপাল ভ্যালু, ফেস ভ্যালু প্লাস হচ্ছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন দ্য নোট, ওকে, বিকজ নোটস এর উপর একটা ফেস ভ্যালুর সাথে একটা ইন্টারেস্ট রেট স্পেসিফাই করা থাকে, সেই ইন্টারেস্ট রেট এবং এটার ম্যাচুরিটি ডেটের উপর বেস ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করব, ওকে। তাহলে আমরা যখন ম্যাচুর করব আমরা কি কি পাবো? আমরা পাবো হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুটা পাবো, আমরা পাবো ইন্টারেস্ট পাবো, একটা অ্যামাউন্ট পাবো। সো তার মানে আমরা ক্যাশ অ্যামাউন্ট পাবো, ক্যাশে প্রিন্সিপাল ভ্যালুটা থাকবে এবং ইন্টারেস্টের ভ্যালুটা থাকবে। দেন তার মানে এটা দিস ইজ দ্য ডেবিট। সো আমাদের নোট যেহেতু রিসিভেবলটা রিসিভ করলাম, এই রিসিভেবল নোটস রিসিভেবলটা আমরা এলিমিনেট করব, সো এটা আমরা ক্রেডিট করব। কিন্তু আমরা যে ইন্টারেস্ট একটা অ্যামাউন্ট রিসিভ করলাম, তো সেটা কি, সেটার জন্য এই যে ইন্টারেস্ট রেভিনিউ ইনক্রিজ করলো, সেই রেভিনিউটা আমরা ক্রেডিট করব। দেখেন একটা एग्जांपल, older who lends Higley 10,000 on June 1 accepting a 5-month 9% interest 9% interest loan। তার মানে জুন 1 থেকে 5 মান্থ, তার মানে জুলাই 1, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 1 তারিখে এটা ম্যাচিউর হবে। সো নভেম্বর 1 তারিখ, সো অন নভেম্বর 1 তারিখ আমরা অ্যাসিউম করছি এটা ফুললি অনার করেছে। অনার অফ নোট রিসিভেবল মানে হচ্ছে, বা অনার অফ প্রমিসরি নোট মানে হচ্ছে যে ডেটর সে ওই ডিউ টাইমে এই নোটসটা বা প্রমিসরি নোটের পেমেন্টটা করেছে, দ্যাট ইজ কল্ড অনার, আমাদের অ্যাজাম্পশন এখানে। সো আমরা কি বলছি, 10,000 9% হচ্ছে অবশ্যই 900। স্যার জি, আমাদের এ সেকশনের 12টায় একটা ক্লাস আছে, হ্যাঁ, এখন আমার আমরা খেয়াল কি আছে, করতে পেরেছি? আমার খেয়াল আছে। সো আমরা আরো জাস্ট এটা কমপ্লিট করে আমরা আপনাদেরকে করব, ক্লাস শেষ করব, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, কেউ জাসিম শিকদার, আপনি কিছু বলবেন? জি স্যার। বলেন। স্যার আমরা যেমন এখানে পুরো সময়টা যদি নোটসটা রাখি তাহলে ওইটার উপর সুদ পাচ্ছি। যদি স্যার এই সময়ের আগেই স্যার আমার দেনাদার যদি আমাকে টাকা দিয়ে দেয়, তাহলে কি স্যার যেই কয়দিন রেখেছিলাম সেই কয়দিনের উপরই মানে সুদটা ক্যালকুলেট করব? নোটস তো যদি দিয়ে দেয় তাহলে যে কয়দিন আউটস্ট্যান্ডিং ছিল সেই কয়দিনের উপরে ক্যালকুলেশন হবে। এটা হতে পারে ইয়ার অন ডিমান্ড, যখন আমি ডিমান্ড করবো তখন, অথবা হতে পারে একটা ফিউচার টাইম পয়েন্টে, ডেফিনিট টাইম। তো নিশ্চয়ই কেউ আর্লি পেমেন্ট করতে চাইবে না। যদি পেমেন্ট করে তাহলে যে কয়দিন একটা আউটস্ট্যান্ডিং ছিল সেই কয়দিনের উপরে ইন্টারেস্ট হবে। আর যদি হয়তো বা তাদের শর্ট বিজনেস কাস্টম বা ট্রেডিশন অনুযায়ী হয়তো আর্লি পেমেন্টের কারণে হয়তো ক্রেডিট সেলার চার্জ একটা পেনাল্টি ইম্পোজ করতে পারে, বাট যেহেতু আর্লি রিসিভ করছে হয়তো যদি ইম্পোজ করার কাস্টম থাকে তাহলে হয়তো যে ডেটও ছিল তার উপর আর্লি পেমেন্টের কারণে একটা পেনাল্টি ইম্পোজ করছে, বিকজ যে ক্রেডিটর, দ্যাট মিনস লেন্ডার অথবা ক্রেডিট সেলার, সে ওই যে আরো তার ফুল ম্যাচুরিটি টাইম পিরিয়ড যদি এই নোটটা আউটস্ট্যান্ডিং থাকতো তাহলে বেশি ইন্টারেস্ট রেভিনিউ ইনকাম করতে পারতো। সো সেটা যেহেতু এখন আর্লি পেমেন্ট করার কারণে কম পাচ্ছে, তাহলে হয়তো একটা চার্জ ইম্পোজ করতে পারে। এটা ডিপেন্ড করে কন্ট্রাক্টের উপর, কন্ট্রাক্টে কি কি ক্লজ ইনসার্ট করা হয়েছে, অথবা বিজনেস কাস্টমস এর উপর, ঠিক আছে? ওকে স্যার। সো আমরা এখানে एग्जांपलটা কি বলছি, 10,000 একটা নোটস যেটা 5 মান্থ ম্যাচুরিটি, 9% ইন্টারেস্ট রেট সেখানে, তার মানে হচ্ছে হোল ইয়ারের জন্য 900, তাই না? 900। সো ইন্টারেস্ট ক্যালকুলেশন 10,000 টাইমস 9%, আমাদের এটা হচ্ছে ম্যাচুরিটি 5 মান্থ, সো আমরা মাল্টিপ্লাই করব বাই ফ্যাক্টর অফ 5 ডিভাইড বাই 12। সো দিস অ্যামাউন্টস টু 375। সো এটা হচ্ছে আমার ওই ডিউ ডেট বলতে হচ্ছে যখন ম্যাচিউর করবে নভেম্বর 1 তারিখ, সেই নভেম্বর 1 তারিখে আমার ইন্টারেস্ট বাবদ আমরা এতটুকু পাবো।
প্রিন্সিপাল বাবদ আমরা এই অর্থাৎ ফেস ভ্যালু বাবদ 10,000 পাবো ক্যাশ এবং ইন্টারেস্ট বাবদ 375 পাবো ক্যাশ। তার মধ্যে দুটো যোগ করলে হচ্ছে 10,000, 375 ক্যাশ আমার ডেবিট। ওকে, and this is interest income, interest revenue. So any revenue that increases owner's equity normally, so owner's equity যেহেতু ইনক্রিজ করবে আমরা সেটা ক্রেডিট জানি, so interest revenue 375 ক্রেডিট। আর এই নোটস by the notes that has a face value of 10,000, সেই নোটসটা আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা এলিমিনেট করে দিচ্ছি, তাহলে এই নোটসটা হবে ক্রেডিট বাই 10,000। so notes receivable 10,000 credit, interest revenue credit 375, whole amount face value plus interest আমরা ক্যাশ রিসিভ করছি, so cash amount 10,000 and 375 debit. Clear? Hello? Hello? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আর সেকশন এ এর যেহেতু ক্লাস আছে আপনারা আমরা ঈদের আগে আমাদের আজকে ক্লাসটা শেষ ক্লাস আপাতত। আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। স্যার ঈদ মুবারক। স্যার জি বলেন, কারো কোশ্চেন? স্যার জি স্যার, আরেকটা বিষয় স্যার, আমরা যখন ওই যে নোটটা বাট্টাকরণের মাধ্যমে যখন ব্যাংকে ভাঙাই তখন স্যার জাবেদাটা কি হবে স্যার? ওই যে আপনি যে ব্যাংকে ফ্যাক্টরের কাছে সেল করেন তাই তো বলছেন আপনি? জি স্যার সেটাই। তাহলে ওই যে ক্যাশ রিসিভ, ওকে, এখন ওই টাইম পর্যন্ত যতটুকু ইন্টারেস্ট অ্যাক্রু করেছে আপনি ওই যার কাছে এটাকে ফ্যাক্টরিং করবেন তার কাছ থেকে ওই অ্যাক্রুড ইন্টারেস্টটা কালেক্ট করবেন। সো ক্যাশ প্রিন্সিপাল প্লাস হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট যোগ করবেন, মাইনাস করবেন তাকে যে সার্ভিস চার্জটা পেমেন্ট করতে হচ্ছে সেটা মাইনাস হবে। তো ধরেন ফর এক্সাম্পল 10,000 আমাদের এই নোটসটাই, ধরেন এটাই এই নোটসটাই আপনি যে মুহূর্তে ফ্যাক্টরিং করতে যাচ্ছেন তখন আপনি 10,000 টাকা ফেস ভ্যালু এবং ইন্টারেস্ট অ্যাক্রু করেছে 300 টাকা, কথার কথা, তাই তো? ফর এক্সাম্পল ধরেন আপনি 1 মাস আগে এটাকে ফ্যাক্টরিং করতে গেলেন, তাহলে কথা আপনি পাওয়ার কথা 10,300 ক্যাশ পাওয়ার কথা, কিন্তু আপনার কাছে একটা চার্জ আপনি একটা চার্জ দিতে হবে। কাকে? ওই যে যার কাছে আপনি বাট্টা করলেন, ধরেন সে হয়তো আপনার কাছে এই 10,300 জন্য 30 টাকা একটা বাট্টা ফি চার্জ করলো, ঠিক আছে? ওকে ফ্যাক্টরিং, তাহলে আপনি 10,300 থেকে 4টা উপাদান আসবে মনে হয়। হ্যাঁ 10,300 থেকে আপনি 30 কম পাবেন, আপনি পাবেন হচ্ছে ক্যাশ ডেবিট 10,270, ওকে, সার্ভিস চার্জ ডেবিট 30, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 300 আর নোটস রিসিভেবল ক্রেডিট 10,000, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার, আন্ডারস্টুড। ওকে ওকে, আল্লাহ হাফেজ। জি বলেন। স্যার এখানে 30 টাকা কি আমাদের 10,300 টাকার উপর ধরে হবে না 10,000 টাকার উপর ধরে হবে যদি পার্সেন্টেজ আকারে থাকে? লামসাম কনসিডার করছি, আপনি যেহেতু কি বলবো যে ফ্যাক্টর সেই এটার অ্যামাউন্টের উপর সে হোল অ্যামাউন্ট, বিকজ হচ্ছে দেখেন 10,000 সে 10,000 উপর তাদের কন্ট্রাক্টে থাকতে পারে, 10,000 উপরও ইম্পোজ করতে পারে, 10,300 উপর ইম্পোজ করতে পারে, বাট নরমাল কি বল নরমাল অ্যাজাম্পশন হচ্ছে সেই 10,300 উপরেই 2% বা 1% সার্ভিস চার্জ ইম্পোজ করবে। কেন? কারণ যে আপনার কাছ থেকে নোটসটা কিনলো সে এখন ওই বড়োয়ার, ওকে, এই নোটসটার যে পেমেন্ট করার কথা তার কাছ থেকে তার এখন প্রাপ্য কত হবে, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল দুটো মিলেই তো, তাই না? ফ্যাক্টর আমাকে যখন পেমেন্ট করবে ফ্যাক্টর আমাকে ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট, ওকে, আপ টু দ্য টাইম অফ ফ্যাক্টরিং এন্ড প্রিন্সিপাল হলো এই হোল অ্যামাউন্টটা দিচ্ছে। তার মানে ফ্যাক্টর সর্ট অফ আমাকে লেন্ডিং করছে আর্লি, আর ফ্যাক্টর কিন্তু ওই ফুল অ্যামাউন্টের উপরে 2% বা 1% বা 3% ইম্পোজ করবে, সেটাই তার জন্য বেটার। বাট যদি সে 10,000 উপর করে তাহলে তার একটা পোরশন আনসিকিউরড রয়ে গেল, সে একটা পোরশন পেমেন্ট করছে বাট এর উপর কোনো সার্ভিস চার্জ ইম্পোজ করছে না। তাহলে নরমাল সেন্স বলে আমি যদি হতাম আমি নিজেই হোল অ্যামাউন্ট প্রিন্সিপাল প্লাস অ্যাক্রুড ইন্টারেস্ট দুটোর উপরেই আমি কি বল ফি চার্জ করতাম। বুঝা গেছে? জি স্যার। আর কার কোশ্চেন? ওকে, আল্লাহ হাফেজ।